আমেরিকা। অন্ধকার রাতে নির্জন রাস্তা দিয়ে তেদের গাড়ি আপন মনে চলছে। তে গাড়ির পিছনের সিটে বসে ল্যাপটপে নিজের বায়োলজি প্র্যাকটিক্যাল কমপ্লিট করছে। সামনের সিটে তের বাবা বসে আছেন, তার পাশেই ড্রাইভার বুরুজ আপন মনে গাড়ি চালাচ্ছে। এমন সময় তে কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল, ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ড্রাইভারের দিকে ভুরু কুঁচকে তাকালো। কি হলো, গাড়ি থামালেন কেন? আমেরিকান ভাষায় জিজ্ঞাসা করলেন। জানি না স্যার, হয়তো কোনো প্রবলেম হয়েছে, আপনারা বসুন আমি দেখছি বলি ব্রুস গাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জানালার কাছে এসে বলল, স্যার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, পাশেই একটা পেট্রোল পাম্প আছে। আমি এখন আর বলতে পারলো না, তার আগে একটা ব্রুজের উপর উঠে তাকে অন্যদিকে ছিটকে নিয়ে গেল। এমন আকস্মিক ঘটনায় তের বাবা আর তে দুজনেই চোখ বড় বড় করে চুপ হয়ে গেল। এ কি হলো ড্যাড? কাঁপা কাঁপা গলায় বলল তে। তে তুই এখানে বস, আমি দেখছি কি হয়েছে, শান্ত স্বরে বলেন তের বাবা। নো নো ড্যাড, প্লিজ যেও না, আমার ভীষণ ভয় করছে, কান্না জড়িত কণ্ঠে বলল তে। কিচ্ছু হয়নি তে, জাস্ট রিল্যাক্স, আমি আছি তো, তুই এখানে বস, আমি দেখে আসি কি হয়েছে। আমি যাবো আর আসবো, তুই চুপচাপ বসে থাক, গাড়ি থেকে নামবি না বুঝলি? বলেই গাড়ি থেকে বেরিয়ে গেলেন। তে ভয়ে কুঁকড়ে গেল, চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। অনেকক্ষণ পরেও যখন তের বাবা এলেন না, তখন তে টেনশন করতে লাগলো, কি হলো, এখনো আসছে না কেন ড্যাড? তে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। তের ভয় গাঢ় হয়ে গেল। তখনই তের বুকের বাম পাশে চিনচিন ব্যথা করে উঠল। তে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পর তে চট করে চোখ খুলে অস্থির হয়ে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তাড়াতাড়ি গাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কিছুটা পেছনে যেতেই যা দেখলো তাতে তে স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে ব্রুজের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে, তার পাশে তের বাবার দেহ টেনে ছিঁড়ছে একদম নেকড়ে। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে নেকড়েরা তের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। নিজের বাবার এরকম অবস্থাতে সহ্য করতে পারলো না, তার মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে। তে মাথা ঘুরে পড়বে, তখনই কেউ তের কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মিটমিটে চোখে ঝাপসা ভাবে তে দেখলো কালো হুডি পরা বাদামি চোখ দুটো তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সাথে বুকের টিপ টিপ শব্দটাও বেড়ে গেল। আর কিছু বুঝে ওঠার আগেই তের জ্ঞান হারালো। যখন চোখ খুললো তখন সে নিজেকে এক গভীর জঙ্গল আবিষ্কার করলো। চারদিকে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারে তে ভয় পেয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো। তখনই তার চোখে পড়লো দুটো জলো জলো চোখ। ভালো করে তাকাতে তে বুঝতে পারলো ওই জলো জলো চোখের অধিকারী একটা নেকড়ে, যে লোলুপ দৃষ্টিতে তীরের দিকে তাকিয়ে জেব্রা থেকে লালা ফেলছে। তে ভয় পেয়ে অন্যদিকে ছুটে যেতে চাইলে সেখান থেকেও একটা নেকড়ে বেরিয়ে আসে। এভাবেই তেকে নেকড়ের দল ঘিরে ধরলো। সবাই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে আর এগিয়ে আসছে। ঠিক তখনই তের বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হলো। তে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। যখন চোখ খুললো তখন নিজেকে তে কারো বুকে মাঝে পেল। ভালো করে তাকিয়ে দেখলো কালো হুডি পরা এক লোক। সে তার চমৎকার বাদামি চোখগুলো দিয়ে তের দিকে তাকাতেই তে বিছানা থেকে লাফিয়ে উঠল। বুকের চিনচিন ব্যথাটা বেড়ে গেল। তে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তখনই তের ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। সকাল 6টা বাজে। তে এক হাতে অ্যালার্ম বন্ধ করে দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। প্রতিদিনই এই স্বপ্নে তের ঘুম ভাঙে। সে জানে না এই স্বপ্ন সে কেন দেখে বা এই স্বপ্নের মানে কি, কিন্তু সেদিনের পর থেকে তে এই স্বপ্ন প্রতি রাতে দেখে। যেমন আজ দেখলো তে এতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আজও সেই এই স্বপ্ন আর স্বপ্নে থাকা হুডি পরা বাদামি চোখগুলা সম্পর্কে অজানা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জাংকুক নিজের শার্টের বোতাম লাগাচ্ছে। তার পাশেই ফ্লোরে রয়েছে বেডশিট পরা এক মেয়ে। মেয়েটির পুরো শরীর ফ্যাকাশে হয়ে আছে, দেখে মনে হচ্ছে দেহে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। এমন সময় জেনি রুমে ঢোকে। এক ঝলক মেয়েটির দিকে তাকিয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলল, আর কত প্রাণ হত্যা করবে ভাই, এইবার তো এই হত্যা খেলা বন্ধ করো। তুমি ভালো করে জানো এই হত্যা খেলা আমার একটা নেশা, আর এটা আমি চাইলেও ছাড়তে পারবো না। নিজেকে গোছাতে গোছাতে বলল জাংকুক, তোমার এই নেশা কত নিষ্পাপ জীবন শেষ করে দিচ্ছে। আমরা এই মানুষত্ব চাই না ভাই, এরা আমাদের শত্রু নয়, ভুলে যেও না। আমাদের গ্র্যান্ডপা কিন্তু মানুষে বিশ্বাসী ছিলেন, আর সেটাই আমাদের পরিবারের কাল হয়ে দাঁড়িয়েছিল। আজ তার জন্যই আমাদের ঐতিহ্য ভ্যাম্পায়ার স্টোনের অর্ধেক অংশ আমাদের কাছে নেই। তুমি কি নিজের সিদ্ধান্তে অটল ভাই?
ওই সামান্য মেয়ে কখনই আমাদের ঐতিহ্য ভ্যাম্পায়ার স্টোন ডিজার্ভ করে না। ওটাতে শুধুই আমার অধিকার আছে, আর আমার অধিকার ছিনিয়ে নিতে জানি। তাহলে তুমি ওই নিষ্পাপ মেয়েটিকেও মারার জন্য স্থির হয়ে আছো? ও আমার শিকার, আমি ওকে শিকার করেই ছাড়বো। কিন্তু কিভাবে? আজ তো সে বাংলাদেশে ফিরে যাচ্ছে। যাবে না? বাঁকা হেসে বলল জাংকুক। এই প্রশ্নের উত্তরে শুধু বাঁকা হেসেই ঘর থেকে বেরিয়ে গেল। জেনি বুঝতে পারল নিশ্চয়ই তার ভাই বড় কিছু ভেবে রেখেছে। জেনি ফ্লোরে পড়ে থাকা লাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এয়ারপোর্টে কাউন্টারের সামনে দাঁড়িয়ে তের মা জিনিসপত্র এদিক ওদিক করছে। তার পাশেই তে তার লাগেজের সব কাপড় এলোমেলো করছে। তে তুই শিওর যে তুই পাসপোর্ট নিয়েছিলি? মম, আমার খুব ভালো করে মনে আছে। আমি পাসপোর্ট আর সব কাগজপত্র আমার পার্সেই রেখেছিলাম। তাহলে সেগুলো এখন কোথায় গেল? তে চিন্তিত চোখে মায়ের দিকে তাকালো। আমি সত্যি বলছি মম, আমি পাসপোর্ট নিয়েছিলাম। ম্যাম প্লিজ আপনারা সাইড হয়ে যান, বাকি প্যাসেঞ্জাররা অপেক্ষা করছে, ফ্লাইটের সময় হয়ে গেছে। কাউন্টার ম্যানেজার তেকে উদ্দেশ্য করে বলে উঠল। তে এবার অসহায় দৃষ্টিতে পেছনে সবার দিকে তাকালো। এখন কি করব আমরা? তে জানি না মম। লাগেজের উপর বসে হাত দিয়ে মুখ ঢেকে বলল তে। তখনই তের বুক চিনচিন করে উঠল। তে বুকে হাত রেখে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পর চোখ খুলে বলল মম চলো, বাসায় চলো। বলে লাগেজ নিয়ে হাঁটতে শুরু করলো তে। এদিকে তের মাও কিছু না বলেই হাঁটতে লাগলেন। তে বাড়ি পৌঁছেই দৌড়ে নিজের রুমে গিয়ে প্রথমে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। তের পিছু তের মা এলো এবং ঢুকতেই দেখলো বাথটাবের পানিতে ভিজে চেপচেপে হয়ে পড়ে আছে পাসপোর্ট। তে পাসপোর্টের এই অবস্থা দেখে ওখানেই বসে পড়লো। কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। পাসপোর্ট বাথটাবে কি করে এলো? তার মনে স্পষ্ট আছে সে পাসপোর্ট নিজের ব্যাগে রেখেছিল। কি হচ্ছে এটা? তে বুঝতে না পেরে কাঁদতে লাগলো। এইদিকে মেয়ের অবস্থা বুঝে মেয়েকে সান্ত্বনা দিতে লাগলো তের মা। পরের দিন সকালে তে রেডি হয়ে নিচে নেমে আসে। পড়ালেখা তো শেষ, তাই ভাবছি একটা জব করবো। বাংলাদেশে গিয়ে ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। নতুন পাসপোর্টে রেডি হতে হতে অনেক সময় লাগবে, ততদিন ঘরে বসে বসে বোর হব। তাই এই ডিসিশন নিয়েছি। খুব ভালো করেছিস, তোর ড্যাডও চাইতো তুই নিজের পায়ে দাঁড়া। বলে চোখের কোণ থেকে জল মুছলেন তের মা। তে এই প্রসঙ্গ কাটানোর জন্য বলল আমার ফ্রেন্ডের ভাইয়ের নিজস্ব বিজনেস আছে, আমি তার সাথেই কথা বলেছি। উনি আজ দেখা করতে বলেছে, সেখানেই যাচ্ছি। তের মা আর কিছু বললেন না। তে খাওয়া শেষ করে নিজের ব্যাগ নিয়ে উঠে পড়ে বাইরে যাওয়ার জন্য। দরজা খুলেই সামনে তাকিয়ে থমকে গেল। প্রায় 1 ঘন্টা হলো তে ইন্টারভিউ দিয়ে বাইরে বসে আছে। কিছুক্ষণ পরেই ফলাফল জানানো হবে। না জানি কি হবে, খুব টেনশন হচ্ছে তার। তবুও সবার সামনে নিজেকে কনফিডেন্ট দেখানোর চেষ্টা চালাচ্ছে। হঠাৎই তের বুক চিনচিন করে উঠল। তে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর চোখ খুলেই তের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। সাথে সাথে একজন মহিলা ম্যানেজার এসে তেকে বলল আপনি কি মিস তে? ম্যানেজার বাঙালি হওয়ায় তে নাম সহজে উচ্চারণ করলে ইয়েস আই এম উত্তেজনার সাথে বলে উঠল তে আমার সাথে আসুন। বলে সামনের দিকে হাঁটা শুরু করলো। তেও তার সাথে গেল। মহিলাটি তেকে একটা রুম দেখিয়ে বললেন ভিতরে যান। তে একটা মুস্কি হাসি দিয়ে ভিতরে গেল। সামনের ডেস্কে দুটো চেয়ারের একটিতে বসে আছেন মিস জেনি আর অন্যটিতে মিস কুলবুল, যারা কিছুক্ষণ আগে তের ইন্টারভিউ নিলেন। তে তাদের সামনে দাঁড়াতে মিস জেনি দাঁড়িয়ে তের দিকে হাত বাড়িয়ে বলল কংগ্রেচুলেশন মিস তে, হোয়াটএভার আপনাকে আমাদের কোম্পানির জন্য সিলেক্ট করা হয়েছে। তে মুস্কি হেসে জেনির সাথে হ্যান্ডশেক করলো। থ্যাংক ইউ মিস জেনি, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কাল থেকে জয়েন করতে পারেন। তে বাড়িতে ফিরে সোফায় লাফাতে শুরু করলো আর তার মাকে ডাকতে শুরু করলো ইউনো মম, আমার জব কনফার্ম হয়ে গেছে, তাও আবার আমেরিকার বড় কোম্পানিতে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আই কান্ট বিলিভ দিস মম, আই এম সো এক্সাইটেড, ও মাই গড। আরে থাম, কি করছিস? কি চাকরি পাওয়ার খুশিতে আমাকে মারবি নাকি? তে এবার মাকে সোফাতে বসিয়ে 1 গ্লাস পানি এনে মাকে দিয়ে তার পায়ের নিচে ফ্লোরে বসলো। তে মা গ্লাসের পানি সব ঢক করে খেয়ে জোরে জোরে দম নিল। তারপর বলল হঠাৎ করে তোর চাপ কোথা থেকে হলো? তুই তো এই 2 দিন বাড়ি থেকে বেরিয়ে হসনি, আর সেদিন তো বেরোতে চেয়ে বেরোলি না। তাহলে? আরে মম, সেদিন তো আমি চাকরির খোঁজে বেরোতে চেয়েছিলাম, কিন্তু দরজা খুলেই দেখি বাইরে খবরের কাগজ পড়ে আছে। আমি সেটা উঠিয়ে ভেতরে রাখতে গিয়ে দেখি পেপারে অ্যাড দেওয়া হয়েছে আমেরিকার করা গ্লোবাল কোম্পানিতে পিএ নিয়োগ করা হবে। সেটা দেখে আমি নিজের রুমে যাই আর সাথে সাথে সোসাইয়ালে নিজের বায়োডাটা দেই। কিছুক্ষণ পর মেল আসে, ওরা আমার ইন্টারভিউর জন্য সিলেক্ট করেছে। তাই এই 2 দিন আমি খুব করে ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করেছি। আর ফাইনালি আজ ও মাই গড
ভাবতে অবাক লাগছে আমি এত বড় কোম্পানির পিএ আনবিলিভেবল। কথা বলতে বলতে ভাবনার ঘরে চলে যাইতে। অন্যদিকে সব আমাদের প্ল্যান মতে হচ্ছে। জাংকুক কথাটা বলে রক্তের গ্লাসে এক চুমুক দিল কাই। জাংকুক কিছু না বলে রক্তের গ্লাস হাতে বসে আছে ডেস্কের সামনে। কাই আবার বলল, কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি ওই মেয়েটাকে মারতে চাও, ভালো কথা, কিন্তু তাতে এত ফর্মালিটির কি আছে? তুমি একজন পিওর ভ্যাম্পায়ার, আর তার সাথে অর্ধেক ভ্যাম্পায়ার স্টোনের অধিকারী। তুমি চাইলে তুই ভাজিয়ে ওই মনুষ্য কন্যাকে শেষ করতে পারো। পারি। আমি চাই ওকে কালো রাতে শেষ করব। সেই রাতে ভ্যাম্পায়ার স্টোনের পাওয়ার দ্বিগুণ হয়, আর আমি সেই রাতেই ওই তুচ্ছ মনুষ্য কন্যাকে মেরে সম্পূর্ণরূপে ভ্যাম্পায়ার স্টোনের অধিকারী হব। আর ততদিন ওর উপর আমাদের নজর রাখতে হবে যাতে নেকড়েরা ওর বিষয়ে কিছু জানতে না পারে। আমি বুঝলাম না জাংকুক, আমাদের ভ্যাম্পায়ার রাজ্যে এত জায়গা থাকতেও গ্রান্ডপাতার মানুষ বন্ধুর নাতনি ওই মেয়েটার হৃৎপিণ্ডে কেন ভ্যাম্পায়ার স্টোনের অর্ধেক অংশ লুকালেন? আর তোমার হৃৎপিণ্ডে যখন অর্ধেক লুকাতে পেরেছে তখন পুরোটাই কেন তোমার হৃৎপিণ্ডে লুকালো না অর্ধেক কেন? কাই, তুমি আমার কাজিন হলেও তোমার মাথায় বুদ্ধি অনেক কম। এইসব কথা তোমার ছোট মাথায় ঢুকবে না বলে জাংকুক ওখান থেকে চলে গেল। আর কাই হাওয়া গোবার মতো চেয়ে রইল। অন্যদিকে রাত 9:30 বাজে। তে একটা বড় রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালো। গুটি গুটি পায়ে ভেতরে যাচ্ছে আর ভাবছে আজ তার 12টা বাজবে। নিশ্চিত সবাই এখন ক্ষেপে আছে তার উপর। তের কেন জানি না মনে হচ্ছে তার জন্য খুব বড় বিপদ হতে যাচ্ছে। তে ভেতরে ঢুকেই দেখতে পেল সামনে তার বন্ধুরা বসে আছে। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা কি পরিমাণ রেগে আছে। তে যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে তাদের সামনে গেল। ওহো, দেখ সবাই, আমাদের ওয়েটিং কোইং এসে গেছে। মুখ বাঁকিয়ে বলল একজন। আরে কি যে বলো না, আমার মনে হয় তে ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল তাই দেরি হয়ে গেছে, তাই না? উফ, তোমরা কি যে বলো না, আগে তেকে বলতে দাও তো ওর কেন দেরি হলো। তে প্লিজ, আজ তোমার ওই সো কল্ড এক্সকিউজ আমাদের শোনাবে না, কারণ আমরা খুব ভালো করে জানি আমেরিকায় তোমাদের বাংলাদেশের মতো মিনিটে মিনিটে জ্যাম লাগে না। আমি কখন বললাম যে আমি জ্যামে আটকে গিয়েছিলাম? আরে আজ তো আস্তে আস্তে রাস্তায় দেখি এক অন্ধ রাস্তা পার হতে পারছে না। আর তুমি তো জানোই আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না, তাই আমি ওই অন্ধকে রাস্তা পার করে দিতে গিয়েছিলাম। রাস্তা পার করিয়ে দিলামও, কিন্তু ও আমার ব্যাগ নিয়ে দৌড় দিল। বোঝো ঠেলা, তাই তো দেরি হলো। কিন্তু তে তোমার ব্যাগটা তোমার কাছেই আছে। শয়তান হারামি, খচ্চর, গাছে ঝোলা সাদা বাদর, লেজ কাটা হনুমান, কান কাটা পেঁচা, ইংরেজদের বাচ্চা, ইচ্ছে করছে কাটা চামচ দিয়ে তোর কানটাই কেটে দিই। সবিনের কথা শুনে মনে মনে হাজারো গালি শুনিয়ে দিল তে তাকে। মানে আমি ওই অন্ধের পিছু দৌড়ে গিয়ে ওকে পাকড়াও করে আমার ব্যাগ আমি আমার কাছে নিয়ে এসেছি। ওয়াও তে, আমি তো দেখছি তুমি এক্সপার্ট হয়ে গেছো। আমেরিকার পকেট মারতে তুমি দৌড়ে লাফিয়ে ধরে নিয়ে এলে। বাহ, ব্রেভ অনেও বলে হাত তালে দিতে লাগলো। তে বুঝতে পেরেছে এদের আর কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই, তাই তে হাল ছেড়ে দিয়ে বলো, আচ্ছা বল আমাকে কি করতে হবে। রাত 11:30। তে গাড়িতে বসে আছে। শয়তান হারামি এক একটা ভিখারি কোথাকার, 1 মাসের শপিং একদিনে করে নিয়েছে। আল্লাহ আমাকে ভিখারি বানিয়ে দিল, আমার পকেট খালি করে দিল। সব কটাকে দেখে নিব, একবার সুযোগ পাই হারামিগুলোকে দেখবো তে কি জিনিস। ভিক্ষা করার জন্য থালাও কপালে জুটবে না। হুস, ইস কত দেরি হয়ে গেল। মুখ নিশ্চিত চিন্তা করছে, এখনো ঘুমায়নি। উফ, কি যে করি। তে পরে বকতে বকতে ফোন টিপতে লাগলো। এমন সময় তে কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল। তে ফোন স্ক্রিন থেকে চোখ উঠিয়ে ড্রাইভারের দিকে তাকালো। কি হলো ড্রাইভার, গাড়ি থামালেন কেন? মনে হয় গাড়িতে কোনো প্রবলেম হয়েছে। তুমি বসো, আমি দেখছি বলে ড্রাইভার বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জানালার কাছে এসে বলল, গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, সামনে পেট্রোল পাম্প আছে, তুমি বসো, আমি এক্ষুনি পেট্রোল নিয়ে আসছি বলে ড্রাইভার চলে গেল। তে মোবাইল টিপতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর কিছু একটা মনে করে তে জানালা দিয়ে বাইরে তাকালো। বাইরে তাকাতেই তের গলা শুকিয়ে এলো। এটা তো সেই জায়গা, পুরো রাস্তা নির্জন। তে একা বসে আছে। তের সেদিনের কথা মনে পড়ছে। সেদিনও এই জায়গাতেই গাড়ি নষ্ট হয়েছে, আজও তাই। তে ভয়ে কাঁপতে লাগলো, কি করবে কিছু বুঝতে পারছে না। এমন সময় তের বুক চিনচিন করে উঠলো। তে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করতেই আবার খুললো। তে
তাড়াতাড়ি জানালা ভেদ করে বাইরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে সেই কালো হুডি পরা বাদামি চোখ কলা লোকটি। অন্ধকারে মুখ অস্পষ্ট, কিন্তু তার বাদামি চোখগুলো জ্বলজ্বল করছে, যেগুলো দেখে বলছে ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেবো না আমি, ভরসা রেখো আমার উপর। তে এই চোখগুলোর দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে, অন্যদিকে তার খেয়ালই নেই। তের গাড়ি চলতে লাগলো, কিন্তু তে এখনো পলক্ষীনভাবে সেই বাদামি চোখের দিকে তাকিয়ে আছে। যতদূর পর্যন্ত দেখা যায় তে দেখেছিল, দূরে চলে আসার কারণে আর দেখা যাচ্ছে না, তাই তে গাড়ির ভেতরে সোজা হয়ে বসলো। কে এই বাদামি চোখওয়ালা? কেন বারবার তে তাকে দেখতে পায়? যখনই ও কোনো বিপদে পথে তখনই এই লোকটা তেকে প্রোটেক্ট করার জন্য চলে আসে। হুট করে এসেই হুট করে চলে যায় কেন? কে এই লোক? তে তাকে কি চেনে? এই ধরনের হাজারো প্রশ্ন তের মাথায় ঘুরপাক খেতে লাগলো। তে এসব কথা ভাবতে ভাবতেই বাড়ি পৌঁছলো। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভেতর ঢুকলো। তে দেখলো তার মা সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ইস, হয়তো তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ভাগ্যিস একটা মেসেজ করে দিয়েছিল, নয়তো এখনো জেগে থাকতো। মারা সবাই এরকমই হয়। তে ভেতর থেকে একটা কম্বল এনে তার মায়ের গায়ে জড়িয়ে দিল। এখন যে এই একজনই তার সম্বল, তার আর কেউ নেই। তে মায়ের কপালে একটা চুমু খেয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিনের ক্লান্তির জন্য শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। সকালে তে নাস্তা করে মায়ের থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো। প্রথম দিন খুব নার্ভাস লাগছে তার। তে অফিসে ঢুকে এদিক সেদিক তাকালো। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। তে নিজের কেবিন খুঁজে ওখানে যাবে, তখনই জেনির সাথে দেখা। হে মিস, হাউ আর ইউ? তে কাছে আসতে আসতে বলল, আই এম ফাইন মিস জেনি, আপনি কেমন আছেন? খুব ভালো। হ্যাঁ, আমাকে শুধু জেনি করে বললে খুব খুশি হব। হ্যাঁ, তোমার বসের সাথে দেখা করেছো? বসের নাম শুনতেই তের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জেনি সেটা বুঝতে পেরে মুচকি এসে বলল, ওই যে ওটা কেবিন, যাও গিয়ে দেখা করে এসো। তে গুটি গুটি পায়ে এমডির কেবিনের দিকে অগ্রসর হলো। মে আই কাম ইন স্যার? তে দরজার নক হলো। জাঙ্কুক অন্যদিকে ঘুরে থাই গ্লাস ভেদ করে ব্যস্ত শহর দেখতে দেখতে বলল, ইয়েস কামিন। কথাটা শুনি তের বুক ধক করে উঠল। তে তার নার্ভাসনেস আর বুকের ধুকপুকানি নিয়ে ধীরে ধীরে জাঙ্কুকের পেছনে গিয়ে দাঁড়ালো। হাই স্যার, আই এম ইউর নিউ পিএ, মিস কিম তেওক। তের কথা শুনে জাঙ্কুক তের দিকে ঘুরে তাকালো। জাঙ্কুককে দেখেই তের চোখ বড় বড় আর মুখ হা হয়ে গেল। তের যেন বিশ্বাসই হচ্ছে না যে ও আমেরিকার নাম করা সাকসেসফুল বিজনেসম্যান জিওন জাঙ্কুক গ্লোবালের সামনে দাঁড়িয়ে আছে। এই জিওন জাঙ্কুক হাজারো মেয়ের ক্রাশ, হাজারো মেয়ের স্বপ্ন। একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? তের ফার্স্ট ক্রাশ এই জাঙ্কুক। যখন জাঙ্কুক বিজনেসে সাকসেস হয় তখন হাজার লোক তাকে দেখার জন্য অফিসের বাইরে অপেক্ষা করে। তার মধ্যে তেও একজন, কিন্তু কখনো এক ঝলক দেখতে পায়নি তার। টিভি শো, নিউজ এসব দেখে তে তার মন ভরাতো, কিন্তু আজ এই জিওন জাঙ্কুক তার সামনে। তের যেন মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এই জিওন জাঙ্কুককে এক পলক দেখার জন্যই তো তে এই জবটা পেতে চেয়েছিল। আর তার ভাগ্য আছে বলতে হবে। যেখানে মানুষ বছরের পর বছর চেষ্টা করেও কোনো সুযোগ পায়নি, সেখানে তে একেবারে জব পেয়ে গেছে। চোখ সরানো মুশকিল হয়ে পড়ে। আর সব থেকে বড় কথা, তার এই চোখ দুটো বাদামি রঙের, ওই চোখগুলো তের খুব চেনা। এই চোখে তে বারবার মরে। জাঙ্কুককে নিয়ে তে কতই না ভাবনার সাগরে ডুবেছে। ইস, তার তো লাফাতে ইচ্ছে হচ্ছে। তেকে এভাবে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক চুপচাপ গিয়ে নিজের চেয়ারে বসলো। তারপর ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে নিজের কেবিনে আসতে বলল। তে এখনো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, তার যেন অন্য কোনো দিকে নজর নেই। কিছুক্ষণ পর জেনি কেবিনে এলো। আমাকে দেখেছো? নিউ পিএর ডিটেলসগুলো দাও। জেনি টেবিলের উপর থাকা ফাইলের মধ্যে থেকে একটা ফাইল বের করে জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। জাঙ্কুক ফাইল দিতে দিতে বলল, এখন তুমি আসতে পারো, আর যাওয়ার সময় মিস্টার কুলোকে আমার কেবিনে পাঠিয়ে দাও। ওকে বলে জেনি চলে আসছিল। তখনই তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। তের অবস্থা দেখে জেনি হেসে ওখান থেকে চলে এলো। জাঙ্কুক ফাইল উল্টাতে উল্টাতে বলল, মিস তে, আপনার দেখা হয়েছে? জাঙ্কুকের কথায় তের ঠ্যাং ভাঙে। ইস, কি করছে ও? এইভাবে ও জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। ছি ছি, কি ভাববেন উনি? লজ্জায় তের মাথা হেট হয়ে যাচ্ছে। তে আমতা আমতা করে বলল, আই এম সরি স্যার, আসলে আমি জেনি না জানি কি দেখে তোমাকে আমার জন্য পি হিসেবে সিলেক্ট করেছে। আমি তো তোমার মধ্যে তেমন কোনো কিছু গুণ দেখতে পাচ্ছি না যা আমার পি এর মাঝে হওয়া দরকার। স্যার প্লিজ একটা চান্স দিন,
আমি আমার যোগ্যতা প্রমাণ করবই, দেখবেন আমি আপনার বেস্ট বিয়ে হয়ে দেখাবো। তের কথায় জাঙ্কুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোমার যোগ্যতা যা দেখার তা তো দেখিয়ে নিলাম। তোমার মতো থার্ড ক্লাস মেয়ে আমার অফিসের পিয়ন হবার যোগ্যতা রাখে না। তারপরও বুঝতে পারছি না যিনি তোমাকে আমার পিয়ে হিসেবে সিলেক্ট কেন করেছে। তের এই কথাটা খুব গায়ে লাগলো, তাকে থার্ড ক্লাস বলেছে। সে নিজের যোগ্যতা এখানে এসেছে, কারো পায়ে ধরে আসেনি। তার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে, তাই তে রেগে কিছু বলতে যাবে তখনই মিস্টার কুলু দরজায় নক করে। উনি ভিতরে আসলে জাঙ্কুক তাকে বসতে বলে, আর এতক্ষণ ধরে তে দাঁড়িয়ে আছে, তাকে একবার বসতেও বললো না। তে রাগ আরো বেড়ে গেল। জাঙ্কুক আর মিস্টার কুলু প্রজেক্ট নিয়ে কি জানি আলোচনা করছে। তের মাথায় কিছুই ঢুকছে না। তের দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। খবিস একটা, এক নম্বর খরচ, সাদা বানর একটা, ইংরেজদের বাচ্চা, ধলা ডাইনোসর। হুশ, ব্রাশ না ব্রাশ, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটু বসতে বলছে না। মনে হচ্ছে এই গ্লাসের পানিতে চুবিয়ে মারি। মনে মনে তে এসব বলে আওড়াচ্ছে। তখনই জাঙ্কুক কথা বলতে বলতে টেবিলের উপর থাকা গ্লাস থেকে পেট সরিয়ে গ্লাসের পানি ঢক ঢক করে খেয়ে ফেললো। তের চোখ বড় বড় হয়ে গেল। খোঁজটা আবার আমার কথা শুনে ফেললো না তো? প্রায় আধা ঘন্টা ডিসকাস করার পর জাঙ্কুক মিস্টার কুলুকে যেতে বললেন, আর যাওয়ার সময় তেকে তার কেবিন দেখিয়ে দিল। তেও চোখ মুখ ফুলিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। তে কেবিন থেকে বেরোনোর পর জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটলো, কারণ ও তের মনের বলা প্রত্যেকটা কথা শুনতে পেরেছে। জাঙ্কুক তার কাছের সবারই মনের কথা বুঝতে পারে, এটা তার ভ্যাম্পায়ার পাওয়ার। যদিও তে বাংলায় বকেছে, তাতেও কোনো যায় আসে না, কারণ জাঙ্কুক সব ধরনের ভাষাই বোঝে, আবার বলতেও পারে। তে নিজের কেবিনে বসে আছে, নতুন, তাই কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না। তাই এদিক ওদিক কানটাও একটু বেশি যাচ্ছে, আর তাতে তে যা শুনছে তাতেই বোঝা যাচ্ছে এই অফিসের প্রত্যেকটা মেয়ে স্টাফ জাঙ্কুকের পার্সোনালিটির কতটা ফ্যান। সবার মুখে শুধু জাঙ্কুক 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 জাঙ্কুক, এটা জাঙ্কুক সেটা, হ্যান্ডসাম, ব্লা ব্লা, আর কত কি। তে শুধু শুনছে আর জ্বলছে। নিজের ক্রাশকে নিয়ে অন্য কেউ কথা বলুক সেটা কেউ চায় না, তেও চায় না। এমন সময় পেছন থেকে একজন বলে, হাই বিউটি। তে কথাটা শুনে তাড়াতাড়ি পেছনে তাকাতেই একটা ইংরেজ পিছনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে দেখে তেও স্বভাব সুলভ মুস্কি হেসে বলল, হ্যালো স্টিফেন। এবার তের কাছে এসে পাশের চেয়ারে বসলো। তুমি কি এই অফিসের নতুন? আমি স্টিফেন, আর তুমি? তে, কিং তেয়ং। তুমি বাঙালি? আমার কিন্তু বেঙ্গলিদের খুব ভালো লাগে, ওরা অনেক কিউট অ্যান্ড লাভলি হয়, ঠিক যেমন তুমি। ও থ্যাঙ্কস স্টিফেন। তে আর স্টিফেন কথা বলছিল আর হাসছিল। এমন সময় তে কন্ট্রাক্ট টেলিফোন বেজে উঠলো। তে ফোন ধরতে ওপাশ থেকে কেউ বলল, এক্ষুনি এমডির কেবিনে এসো বলে ফোন কেটে দিল। তে তো ভাবতেই পারছে না জাঙ্কুক নিজের থেকে তাকে কেবিনে যেতে বলছে। ও মাই গড, তে তো লাফাতে লাফাতে জাঙ্কুকের কেবিনে ছুটলো। স্টিফেন যে তার পাশে বসেছিল সেদিকে তার কোনো খেয়ালই নেই। স্টিফেন বোকার মতো তে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মে আই কাম ইন স্যার? তে কেবিনের ভেতরে ঢুকতে ঢুকতে তার বুকের হার্টবিট বেড়ে গেল। আমায় কেন ডেকেছিলেন স্যার? গল্প করার জন্য? মানে নিশ্চয়ই আমি গল্প করার জন্য তোমাকে ডাকিনি, কাজ আছে তাই ডেকেছি। তে এবার মাথা নিচু করে সরি বলল। বলেই জাঙ্কুকের দিকে তাকাতে গিয়ে দেখে জাঙ্কুক একদম তার কাছে দাঁড়িয়ে আছে। তা দেখে তে চমকে পেছনের দিকে পড়তে যাবে, তখনই জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে। জাঙ্কুক এক হাতে ফাইল, অন্য হাতে তের কোমর জড়িয়ে ধরে আছে, আর তে ভয়ে চোখ বন্ধ করে জাঙ্কুকের শার্টের কলার খামচে ধরে আছে। এতটা জোরে ধরেছে যে জাঙ্কুকের বুকে তের নখের দাগ পড়ে গেছে, কিন্তু সেদিকে জাঙ্কুকের খেয়াল নেই, সে তেকে দেখতেই ব্যস্ত। তে এই ভয়াতুর চেহারা দেখে জাঙ্কুকের না জানি কি হলো, সে ফু দিয়ে তের সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। মুখের উপর উষ্ণ বাতাসের অনুভব পেয়ে তে মিটিমিটি চোখগুলো খুলে জাঙ্কুকের দিকে তাকায়। এক অন্যরকম চাহনিতে তাকিয়ে আছে জাঙ্কুক। তে আমতা আমতা করে বলো, আই এম সরি স্যার। তের কথা শুনে জাঙ্কুকের ধ্যান ভাঙে, সাথে সাথে তেকে ছেড়ে দেয়, আর তে ধপাস করে নিচে পড়ে যায়। আল্লাহ গো, গেল আমার কোমর গেল। মম, তোমার মেয়ের কোমর গেল গো। ওই ধলা ইংরেজ যদি ফেলে দিবি তাহলে ধরেছিলি কেন? হোয়াট আর ইউ সে? জাঙ্কুকের ঝাড়ি খেয়ে তে চুপসে গেল। নাথিং, ওরে বাবা গো, গেলাম বলতে বলতে তে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের খুব হাসি পাচ্ছে তের এই অবস্থা দেখে। কোনো রকমে নিজের হাসি থামিয়ে ফাইল দেখতে দেখতে বলল, হট ছেড়ে দেখলেই হা করে তাকিয়ে থাকা আর ইচ্ছে করে গায়ের উপর পড়ে, এটা বুঝি তোমার জন্মগত গুণ? জাঙ্কুকের কথা শুনে তের খুব রাগ হলো।
ও কি ইচ্ছে করে পড়েছে নাকি? উনি তো হঠাৎ করে এত কাছে এসে দাঁড়ালেন, তাই তো চমকে গিয়ে তে পড়ে গেল। কিন্তু তাকে কে ধরতে বলেছে? তে বলেছে? বলেনি তো, তাহলে কেন ধরলো? সে তো পড়তেই হলো তাকে। তে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তের এই কিউট ফেস দেখে জাংকুকের ভেতরে সব কিছু এলোমেলো হয়ে গেল, দম বন্ধ হয়ে আসছে জাংকুকে। জাংকুক কোনো মতে নিজেকে সামনে বলল, অত সব কিছু না ভেবে এই ফাইলটা নাও আর জেনির কাছ থেকে বুঝে নিয়ে কমপ্লিট করো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। বলি ফাইলটা তের কাছে ছুঁড়ে মারলো। এবার তো তে আরো রেগে গেল। আমাকে কি তোর চাকর ভেবেছিস যে তোর ফেলে দেওয়া ফাইল আমি কুড়িয়ে নেব? না, নেব না, থাকুক পড়ে। এর জন্য যদি আমাকে চাকরি ছাড়তে হয় তো ছাড়বো, কিন্তু নিজের সম্মান খোয়াবো না, এই বলে দিলাম। এসব কথা মনে মনে বললেও তে চুপচাপ হাঁটু গেড়ে বসে ফাইলের কাগজ একত্রে করতে লাগলো। কেন যেন তে কিছু বলতে পারছে না। কিসের যেন একটা টান অনুভব করছে, যার জন্য তে ফাইল তুলছে। কিসের উপর টান? চাকরির প্রতি নাকি জাংকুকের প্রতি? তে চুপচাপ ফাইল নিয়ে চলে গেল। জাংকুক যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তে জেনিকে খুঁজে তার কাছে গেল। জেনির কেবিনে গিয়ে ফাইল জেনির সামনে টেবিলে রেখে মুখ গোমড়া করে দাঁড়ালো। জেনি তেকে এভাবে দেখে বলল, হোয়াট হ্যাপেন্ড মিস? কি হয়েছে? তোমার মুখ এমন অন্ধকার রেখেছো কেন? এবার তে জেনির পাশের চেয়ার টেনে বসতে বসতে বলল, এই তোমাদের বসটা না, ওটা এক নম্বরের খাটা সাদা হনুমান। ছোটবেলা বোধহয় করলা খেয়ে বড় হয়েছিল, মুখে রসকস বলতে কিচ্ছু নেই। কোথায় একটু নিজের ফ্রেন্ডদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে তা না, খরচ কোথাকার। তে সব কথা বাংলায় গড়গড় করে বলে ফেললো। জেনি তার বিন্দু মাত্র বুঝতে পারলো না, কিন্তু তের মুখে ভাব দেখে বোঝা যাচ্ছে যে তের ভাইয়ের গুণগানই গাইছে। এমন সিচুয়েশনে জেনি কি করবে কিছুই বুঝতে পারছে না। তে জেনির মুখ দেখে বুঝলো কিছুই বোঝেনি, তাই তে বলল, ওসব কথা বাদ দাও, তুমি আমাকে এই ফাইলটা বুঝিয়ে দাও। জেনি মুস্কি এসে তেকে বোঝাতে লাগলো। তে নিজের অফিস শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে তার মাকে তার প্রথম জবের এক্সপিরিয়েন্স কেমন সেটা বললো। তারপর একসাথে ডিনার করে উপরে এলো। বেডে বসে বসে বন্ধুদের সাথে ভিডিও করে কথা বললো। তাদের জাংকুকের ব্যাপারে সব বললো। তারা তো প্রায় হেসে কুটি কুটি অবস্থা। সকালে তে অফিসের জন্য রেডি হলো। মায়ের থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেল। তে অফিসে এসে নিজের কেবিনে যেতে যেতে ভাবতে লাগলো, স্যারকে গুড মর্নিং বলে আসা যাক। তাই তে ছুটলো জাংকুকের কেবিনের দিকে। দরজায় নক করতে দেখতে পেল জাংকুক নিজের কাজে ব্যস্ত। তে ভেতরে ঢুকে তের সামনে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং স্যার। জাংকুক এবার তের দিকে তাকালো। তুমি কি আমাকে মর্নিং উইশ করতে এসেছো? তে ছোট বাচ্চাদের মতো মাথা ঝাঁকালো। জাংকুক এবার নিজের জায়গা থেকে উঠে তের কাছে এগোতে এগোতে বলল, তুমি তো দেখছি কিছুই জানো না। এখন তো তোমাকে এটাও শেখাতে হবে যে মর্নিং উইশ কিভাবে করতে হয়। তে পেছাতে পেছাতে দেয়ালে লেগে গেল। জাংকুক তের একদম কাছে এসে এক পাশে দেয়ালে হাত রাখলো। জাংকুককে এত কাছে দেখে তের হার্টবিট বেড়ে গেল, দম বন্ধ হয়ে আসার উপক্রম। নিঃশ্বাস ঘন ঘন নিতে লাগলো তে। তের এই মাতাল করা চাহনিতে জাংকুকের নেশা লেগে গেল। তের হার্টবিট জাংকুক শুনতে পাচ্ছে। তে কি জানে তার হার্টবিটের সাথে তাল মিলিয়ে জাংকুকের হার্টবিটও ওঠানামা করছে, যা জাংকুককে আরো বেশি পাগল করে দিচ্ছে। জাংকুক তের দিকে এগোতে গেলে তে তাকে সরিয়ে চলে আসতে চাইলো, কিন্তু তার আগেই জাংকুক তের হাত দেয়ালে চেপে ধরলো। তার আঙুলের মাঝে নিজের আঙুল ডুবিয়ে দিল। তে তার হাতের দিকে তাকালো। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জাংকুক সরিয়ে দিতে চাইলো, কেন যেন সরাতে পারছে না। জাংকুক তের বাম পাশের গালের নিচে গলা বরাবর থাকা কালো তিলটা নিজের ঠোঁট বসালো। জাংকুকের স্পর্শে তে কেঁপে উঠলো। আবেশে আপনা থেকেই তার চোখ বন্ধ হয়ে এলো। ঠিক তখনই কেউ দরজা নক করলো। তে চমকে চোখ খুঁড়িয়ে দেখে জাংকুক তার সামনে নেই। গেল কোথায়? সামনে তাকাতেই দেখে জাংকুক চেয়ারে বসে আছে, মনোযোগ সহকারে নিজের কাজ করছে। তে অবাকের চরম সীমায় পৌঁছালো। এই জাংকুক এখনই তো তার এত কাছে ছিল, তাহলে চোখের পলকে ওখানে গেল কিভাবে? তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। দরজা খুলে জেনি ভিতরে এলো। জেনি জাংকুককে কিছু বলতে যাবে, তার আগে দেখলো তে পাশের দেয়ালে ঠেকে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। হোয়াট হ্যাপেন্ড তে? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? জেনির কথায় তের ধ্যান ভাঙে। সে জেনির দিকে তাকালো। জাংকুকও জেনির কথা শুনে তের দিকে তাকালো। মানে আমি এখানে হয়তো কোনো স্বপ্ন দেখছিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাইট? তে বলার আগে জাংকুক বলে উঠলো। জাংকুকের কথা শুনে তে ভাবতে লাগলো, স্বপ্ন? সত্যি কেউ স্বপ্ন দেখছিল? আর এটা স্বপ্ন না হলে আর কি, নিশ্চয়ই স্বপ্নই হবে। একটা মানুষ তার চোখের পলকে উড়ে যেতে পারে না, তার উপর কি রকম উদ্ভট মোমেন্ট ছিল। ওটা আবার সত্যি হয় নাকি? জাংকুক কেন তাকে ছিয়েছি ভাবছে এসব? তে এটা নিছক স্বপ্নই হবে। কি হলো? কি ভাবছো তে? মানে কিছু না, আমি গেলাম।
বলেই তে কেবিন থেকে বেরিয়ে গেল। জেনি কিছুই বুঝলো না এটা কি হলো এই মেয়ের। জেনি জাঙ্কুকের সাথে কথা বলে কেবিন থেকে বেরিয়ে গেল। এবার জাঙ্কুক ভাবনায় গেল এটা কি করছিল, তের এত কাছে কেন গেল ও। এই মেয়ের থেকে যতই দূরে থাকতে চায় ততই এই মেয়ের নেশা তাকে ক্রাশ করে, ততই তার কাছে চলে আসে এই কেমন নেশা। কি আছে এই মেয়ের মাঝে যা তাকে ওই মেয়ের কাছে এত টানে। যেদিন থেকে তেকে দেখেছে সেদিন থেকে এই নেশাগ্রস্ত হচ্ছে। এই নেশা কাটানোর জন্য না জানি কত মেয়েকে নিজের বেড পার্টনার বানিয়েছে, কিন্তু এই নেশা কিছুতেই কাটছে না, বরঞ্চ গভীর থেকে গভীরতর হতে চলেছে। নিজেকে ওর থেকে দূরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। তে নিজের কেবিনে বসে আনমনে ভাবছে সত্যি কি এটা স্বপ্ন ছিল, স্বপ্ন না হলে আবার কি। জাঙ্কুক থোড়াই এত কাছে আসবে তার, আর চোখের পলকে কি করে আবার সরে যাবে। ধুর, তুই এসব কি ভাবছিস? জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিস। আরে কেমন স্বপ্ন, ছিতে বি কন্ট্রোল ইউর সেলফ। তে নিজে নিজেকে বুঝ দিয়ে নিজের কাজে মন দিল। কাজ করতে করতে এক জায়গায় আটকে গেল। ডিভাইসের কিছু বুঝতে পারছে না। তে আশেপাশে তাকিয়ে দেখলো মিস্টার ক্লু এদিক ওদিক ঘুরছে, তাই তাকে ডাক দিল। তে মিস্টার ক্লুর কাছে হেল্প চাইল, তাই মিস্টার ক্লু তের কাছে এসে একটু ঝুঁকে তেকে বোঝাতে লাগলো। উনি একটু হেলে থাকার কারণে তের খুব অস্বস্তি হতে লাগলো। তে জানে মিস্টার ক্লু কাজের জন্য ঝুঁকেছে, তবুও তার একটু অসুস্থ হতে লাগলো, তাইও কিছুটা চেপে গেল। তখনই পেছন থেকে কেউ বলে উঠলো, মিস্টার ক্লু আপনি ওখানে কি করছেন? তে পেছনে তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। স্যার, তে ল্যাপটপের একটা ডিভাইস সম্পর্কে জানতে চেয়েছে, আমি সেটাই বোঝাচ্ছিলাম। তাকে বোঝানোর জন্য জেনিয়েছে আপনি আমার সাথে আসুন, কাজ আছে। মিস্টার ক্লু জাঙ্কুকের সাথে চলে গেলেন, আর তে চললো জেনির কাছে। তে অফিস ছুটির সময় নিজের কাজ শেষে ফাইল জমা দিতে জাঙ্কুকের কেবিনে গেল। কেবিনে নক করে দেখলো কেউ নেই। তে ভাবলো হয়তো জাঙ্কুক বাড়ি চলে গেছে, তাই ভেতরে এসে ফাইলটা টেবিলে রাখলো। তে দেখলো টেবিলের উপর আরেকটা ফাইল পড়ে আছে, ওটাও ঠিক জায়গায় রাখার জন্য হাতে নিল। ঠিক তখনই তার মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়ালো। তে পেছনে ঘুরতেই চমকে ওঠে। হাতে থাকা ফাইল ছুঁড়ে দেওয়ার কারণে পেপারগুলো সব উড়ে এসে তাদের উপর পড়তে লাগলো। জাঙ্কুক তের একদম কাছে দাঁড়িয়ে আছে, সব পেপারগুলো ওদের উপর পড়তে লাগলো। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তে তার কেবিনে একটা পেপার পড়তে পড়তে তে ঠোঁট ছুঁয়ে গেল, যেটা দেখে জাঙ্কুকের সবকিছু এলোমেলো হয়ে গেল। তার একটু ইচ্ছে হলো সেই ঠোঁট দুটো ছুঁয়ে দেওয়ার, তাই জাঙ্কুক এই ঘোরের মধ্য থেকে তের দিকে এগোতে লাগলো। তে ভয়ে ভয়ে পেছোতে লাগলো। তে ভাবছে সে আবার স্বপ্ন দেখছে না তো। না, এবার কোনো স্বপ্ন দেখা চলবে না। তে টেস্ট করার জন্য নিজের হাতের চিমটি কাটতে লাগলো। পরক্ষণে ভাবলো যদি লাগে, তাই তে ধীরে ধীরে এক হাত বাড়িয়ে জাঙ্কুকের হাতের চিমটি কাটলো। জাঙ্কুক ওখানেই থেমে গেল, বুঝতে পারলো না তে ওকে চিমটি কেন কাটলো। জাঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকালো। এই আপনার লাগেনি? তার মানে আমি আবার স্বপ্ন দেখেছি। এ আমার কি হলো? আমি জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি, তাহলে ঘুমালে কি দেখবো? এ কোন ধরনের অসুখ হলো আমার? এখন আমি কি করব? কোথায় যাব? জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি আমি, বলি নেকা কান্না জুড়ে দিল। জাঙ্কুকের প্রচন্ড রাগ হলো। একে তো তার মোড়ে 12টা বাজালো, তার উপর আবার নেকা কান্না জুড়ে দিয়েছে। জাঙ্কুকের রাগের বসে তের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুকের এমন আসম্মিক কাজে তের চোখ বড় বড় হয়ে গেল। ফিরে আসে জাঙ্কুক কিছুটা ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে আসে। তে হাতে ফোন স্ক্রিনে দেখতে পেল সবিন ফোন করেছে। তে আর 1 মিনিটও দাঁড়ালো না, অফিস থেকে বেরিয়ে এলো কাউকে কিছু না বলে, একা রাস্তায় হাঁটছে। কি হয়েছে তার? জাঙ্কুক তার এত কাছে এসেছিল আর সে তাকে কিচ্ছু বললো না কেন? আর জাঙ্কুক কেন তার এত কাছে এসেছিল? জাঙ্কুক কেন তাকে ভালোবাসতে যাবে? আবার সে বড়লোক বিদেশি, তারা চাইলেই সবকিছু করতে পারে, আর এসব তো তাদের দেশে সিম্পল ম্যাটার। কিন্তু তের কাছে তো আর এটা সিম্পল নয়, এটা অনেক বড় কিছু। কি করবে ও? জাঙ্কুক যতই তার ক্রাশ হোক না কেন, এসব সে কিছুতেই টলারেট করবে না। কাল থেকে জাঙ্কুককে 2-1টা কথা শুনিয়েই দেবে, আর অফিসেও সে রিজেন দিয়ে ফেলবে। ভাবতে ভাবতেই তে বাড়িতে পৌঁছালো। মধ্যরাতে জাঙ্কুক তের ঘরে এলো। তে গুটিসুটি মেরে শুয়ে আছে। জাঙ্কুক গিয়ে তের পাশে বসে তের মাথায় হাত বোলাতে লাগলো। গ্র্যান্ডপা, কেন যে তোমার শরীরে ওই পাথরটা লুকাতে গেল? কে জানে, যদি গ্র্যান্ডপা তোমাকে চুজ না করতো তাহলে আজ তুমি একটা সাধারণ মেয়ের মতো জীবনযাপন করতে, আর আমারও তোমাকে হারাবার ভয় থাকতো না। জাঙ্কুকের কথাগুলো বলতে বলতে হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় তে তার হাত টিপে ধরে। জাঙ্কুক ভয় পেয়ে যায়। তে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে। স্যার, আপনি এখানে কি করছেন? আর আপনি কি করে জানলেন যে আমার মধ্যে পাথর লাগানো রয়েছে? কে আপনি?
তের এই প্রশ্নে জাঙ্কুক ভেবাচাকা খেয়ে গেল। কিসের পাথরের কথা বলছো তুমি? আমি তো জাস্ট তোমাকে সরি বলতে এসেছি। আজকের ব্যবহারের জন্য একদম কথা ঘোরাবেন না। আমি স্পষ্ট শুনতে পেলাম আপনি পাথরের কথাই বলেছেন, আর আপনি এর আগেও এখানে এসেছিলেন, তাই না? আমি অনুভব করেছিলাম। কে আপনি? সত্যি করে বলুন, সত্যিটা বলুন। আর আপনি এত রাতে এখানে কি করছেন? আমি আর মিথ্যা কিছু শুনতে চাই না। তের একাধারে কথাগুলো শুনে জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তেকে বিছানা চেপে ধরে চোয়ালের দু দাঁত বড় করে বলল, আমি ভ্যাম্পায়ার, একজন পিওর ভ্যাম্পায়ার। তের চোখ দুটো বড় বড় হয়ে গেল। আপনি আপনি কি বলছেন? আপনি মজা করছেন আমার সাথে? তোমার কি মনে হয় এত রাতে আমি মজা করার মুডে আছি? তোমাকে সবসময় যেই কালো হুডি পরা লোকটা রক্ষা করে সে আর কেউ নয়, সেটা আমিই ছিলাম। তোমার মধ্যে যে পাথরের অর্ধেক অংশ রয়েছে সেটা আমার বংশের ঐতিহ্য। আমার গ্রান্ডপা তোমার হৃৎপিণ্ডে ওটা লুকিয়েছিল। ওই পাথরের অর্ধেক অংশ আমার হৃৎপিণ্ডে। আপনি সত্যি ভ্যাম্পায়ার? জাঙ্কুকের মনে ভয় কাজ করছে। ও ভ্যাম্পায়ার এটা জেনে যদি তে তাকে দূরে ঠেলে দেয়, কি করবে ও? ও যে তেকে ছাড়া থাকতে পারবে না। জাঙ্কুক তেকে ছেড়ে উঠে গেল, আর সাথে সাথেই কানে হাসির শব্দ ভেসে এলো। ভ্যাম্পায়ার? লাইক সিরিয়াসলি? আপনি সত্যি ভ্যাম্পায়ার? জানেন তো আজ না নিজেকে কোনো রূপ কথা রাজকন্যা মনে হচ্ছে। সত্যি বাস্তবে এরকম হয়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এতদিন একজন ভ্যাম্পায়ারের সাথে কাজ করছিলাম, ভ্যাম্পায়ারের সাথে ওঠা বসা করেছিলাম। কোথায় এখন ভয় পাওয়া উচিত তা না, আমার এখন হাসি বের হচ্ছে। আমি তো শেষ। ও গড, আমি যার উপর ক্রাশ খেয়েছি সে একজন ভ্যাম্পায়ার বের হলো, যাকে এক নজর দেখার জন্য হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়েছিলাম, তবু এক নজর দেখা হয়নি। অথচ আমারই আড়ালে সবসময় আমাকে প্রোটেক্ট করেছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। তার উপর আজ কিছুক্ষণ আগে একজন ভ্যাম্পায়ার আমার এত কাছে, বলতে গিয়েই দিয়ে থেমে গেল। বুকের হার্টবিট বাড়তে লাগলো কিছুক্ষণ আগের কথা মনে করতে। ইস, কি বলতে যাচ্ছিল ও নিজের কথা নিজেই লজ্জায় মরে যাচ্ছে। জাঙ্কুক এতক্ষণে তের কথা শুনছিল। তার কথাতে জাঙ্কুক এটা তো শিওর হয়ে গেছে যে তে তাকে ভয় পাচ্ছে না আর তাকে ভুল হচ্ছে না। তের লজ্জা মাখা মুখ দেখে জাঙ্কুকের নেশা ধরে এলো। সে এক হাতে তের কোমর জড়িয়ে ধরে অন্য হাতে তের মাথায় পেছনের চুল আঁকড়ে ধরে তার ঠোঁটের স্বাদ নিতে লাগলো। তেও আজ বাধা দিল না। তার কেন জানি জাঙ্কুকের কাছে আসাটা একটা প্রশান্তির কাজ মনে হয়। তে নিজের পায়ে ভর দিয়ে উঁচু হয়ে জাঙ্কুকের বুকের সাথে খামচে ধরে জাঙ্কুকের সাথে তাল মেলালো। বুকের ধুকপুকানিটা বেরিয়ে চলেছে। আজ সে জাঙ্কুকের হার্টবিটও শুনতে পাচ্ছে। তাদের দুজনের হার্টবিট মিলেমিশে একাকার হয়ে গেছে। অন্ধকার ঘরে বাইরে থেকে আসা মৃদু আলো আর তাদের হার্টবিট যেন তাদের এই মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলেছে। জাঙ্কুক তেকে ছেড়ে তেকে কোলে তুলে নিল, বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়লো। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক রাত হয়েছে, তে ঘুমিয়ে পড়ো। তে একটা মুচকি হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল। জাঙ্কুকের ঠোঁটের কোণে একটি হাসির রেখা ফুটে উঠল। সকালে তের ঘুম ভেঙে গেল। যাক বাবা, উনি কোথায় গেল? এখানেই তো ছিল, চলে গেল কখন? ওহ, সে তো ভ্যাম্পায়ার। সেদিন তে অফিসে গেলেও লজ্জায় সে জাঙ্কুকের মুখোমুখি হয়নি। না জানি আবার সে কি করতে বলে আবার কি করে ফেলে। জাঙ্কুকের কথা ভাবতে গেলে তার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। অফিসে হাওয়ারের শেষে জাঙ্কুক তেকে ডেকে পাঠায়। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের কেবিনে উপস্থিত হয়। কি হলো তে? আজ সারাদিন তুমি আমার কেবিনে আসনি কেন? জানো তোমাকে কত মিস করেছি এতক্ষণ। কেন আসনি সেটা বলো। তে পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। জাঙ্কুক গিয়ে তের এক পাশে হাত রেখে বলল, কি হলো বলো। না মানে আমি। তের মুখ থেকে কথা বের হচ্ছে না কারণ জাঙ্কুক তার গলায় নিজের নাক ঘষছে। জাঙ্কুকের উষ্ণ শ্বাসে তের মনে উথল পাথল শুরু হয়েছে। জাঙ্কুকের প্রত্যেকটা স্পর্শেতে কেঁপে উঠছে। জাঙ্কুক তের সামনে আসা চুলগুলো কানে গুঁজে দিয়ে নিষেধারা গলায় বলল, একটা সত্যি কথা বলবো? আসলে এতদিন ধরে তুমি আমার কাছে আশাগুলোকে যে স্বপ্ন মনে করতে, সেটা আসলে স্বপ্ন ছিল না, ওসব সত্যি ছিল। আমি সত্যি তোমার কাছে এসেছিলাম। কি করবো বলো? তোমার কাছে থেকে নিজেকে দূরে রাখাটা খুব কঠিন ছিল। বলে তের দিকে তাকালো। তের আগে দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে ফুসতে ফুসতে অফিস থেকে বেরিয়ে গেল, আর তার পিছু পিছু জাঙ্কুক, আর তাদের পেছনে অফিসের সবাই হা করে তাকিয়ে আছে। তে বারান্দায় দাঁড়িয়ে এক মনে চাঁদ দেখছে। তার মনটা আজ বেশ ফুরফুরে। সে আজ তাড়াতাড়ি ঘুমাবে না, জাঙ্কুকের জন্য অপেক্ষা করবে। সে জানে জাঙ্কুক আসবে তার সাথে দেখা করতে, সে নিশ্চয়ই আসবে। এই অপেক্ষার প্রহরটাও কেন জানি কাটতে চাইছে না, একটু বেশ লম্বাই মনে হচ্ছে তার কাছে। তে ফোন স্ক্রিনে তাকিয়ে দেখলো মিস্টার ক্লু ফোন করেছে। তে ফোন রিসিভ করতে ওপাশ থেকে ক্লু বলে উঠলো, হ্যালো মিস তে, আপনি কোথায়?
স্যার ফোন ধরছে না, না জানি কোথায় উনি। অফিসে একটা প্রবলেম হয়েছে, স্যারের খুব দরকার। এখন যেহেতু স্যার নেই, তখন তুমি কি একটু অফিসে আসতে পারবে প্লিজ? না করবে না, অনেক বড় প্রবলেম হয়েছে, তাড়াতাড়ি আসুন। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি বলি তে ফোন কেটে দিল। তে টেনশনে পড়ে গেল, অফিসে কি এমন হলো? তে জাঙ্কুকের ফোন ট্রাই করলো কিন্তু ফোন ধরছে না। কি হলো, ওনার ফোন ধরছে না কেন? চিন্তা করতে করতে তে নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোনো ট্যাক্সিও পাচ্ছে না, তাই হাঁটতে হাঁটতে সে এগিয়ে যেতে লাগলো সামনে। এমন সময় পেছন থেকে কেউ ভাই কিছু দিয়ে আঘাত করলো তের মাথায়। তে মাথায় হাত দিয়ে আতকে উঠলো, চারোদিকে অন্ধকার হতে লাগলো। এক সময় মাথা ঘুরে পড়ে গেল। জেনিফার লিভ মি, নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল জাঙ্কুক। জেনিফার জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। নো, আমি আজ তোমাকে ছাড়বো না, আজ তোমাকে আমি নিজের করিয়ে ছাড়বো। স্টপ ইট জেনিফার, জাস্ট লিভ মি। আজ তোমার কোনো কথাই শুনছি না জাঙ্কুক, তোমাকে আজ আমার চাই বলে জাঙ্কুকের গলায় মুখ ডুবালো। জাঙ্কুক এবার রেগে গিয়ে জেনিফারকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা মেরে ফেলে দিল। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বললে এখানে তোর লাশ পড়ে থাকবে, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না, তোর উদ্দেশ্য আমি ভালো করেই জানি। জেনিফার দু গাল চেপে ধরল। জাঙ্কুক, আমার তেল যদি কোনো ক্ষতি হয় জেনিফার, আই উইল কিল ইউ বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল জাঙ্কুক। তে পিট পিট করে চোখ খুললো, চারদিকে খুটখুটে অন্ধকার, ঘন জঙ্গলের মধ্যে তে পড়ে আছে। তে চারদিকে তাকালেই অবাক হয়ে যায়, এটা তো সেই জায়গা। তে ভয় পেয়ে যায়, ও এখান থেকে পালাতে গেলে সামনে দুটো চোখ জ্বলে ওঠে। অন্ধকার থেকে বেরিয়ে আসে জিব্বা বের করা একটি নেকড়ে। তে ভয় পেয়ে দু পা পিছিয়ে যেতে অন্যদিক থেকে আরেকটা নেকড়ে বেরিয়ে আসে। ধীরে ধীরে তেকে ঘিরে ফেলে নেকড়েরা। তে ভয় পেয়ে জাঙ্কুক বলে কেঁদে দেয়, জাঙ্কুক কোথায় আপনি? প্লিজ আসুন, আমার খুব ভয় করছে। কাঁদতে কাঁদতে তে সামনে দেখলো একজন মানুষ দাঁড়িয়ে। ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে মিস্টার ক্লু। তাকে দেখে তেল চোখ বড় বড় হয়ে যায়, অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি? হ্যাঁ আমি তোমাকে এনেছি এখানে। এবার ক্লু গর্জন দিয়ে উঠলো, তার ভয়ঙ্কর নেকড়ে রূপ ধারণ করলো। তোর মধ্যে যে ভ্যাম্পায়ার স্টোন আছে সেটা আমার চাই, যা দিয়ে আমি জাঙ্কুককে পরাজিত করব। আমি কখনোই আপনাকে এসব দিব না। কাঁদতে কাঁদতে বলল তে, কিছুদিন আগে যদি তোর বাবার সাথে তোকেও নিজের ভোজন বানাতাম, তো তখনই জেনে যেতাম যে তোর মধ্যে ওই স্টোন আছে। খামোখা এতগুলো দিন ওই জাঙ্কুকের পিছু ঘুরতে হতো না। সে যাই হোক, এখন তো পেয়ে গেছি, এক্ষুনি নিজের কাজ শেষ করবো বলে তের দিকে এগোতে লাগলো। তে ভয়ে পিছিয়ে যেতে লাগলো। এমন সময় কিছু একটা লেগে তে পড়ে যায়, আর সেই সুযোগে ক্লু তের কাছে গিয়ে তার বুকের হৃৎপিণ্ড ছিঁড়ে আনার জন্য যেমনি হাত বাড়াবে, তার আগে জাঙ্কুক হাওয়ার বেগে এসে ক্লুকে ধাক্কা মেরে সরিয়ে তেকে জড়িয়ে ধরলো। তে জাঙ্কুককে পেয়ে তার বুকে হাওয়া করে কেঁদে উঠলো। তোর সাহস কি করে হলো আমার তের দিকে হাত ওঠানোর? আমার তের যদি কিছু হয় তো আমি তোকে শেষ করে ফেলবো। কি ভেবেছিলি তুই জেনিফারকে দিয়ে আমাকে আটকে রাখবি, আর এইদিকে তুই তের ক্ষতি করবি? আমি বেঁচে থাকতে তা হতে দেব না কখনো। এদিকে নেকড়েরা জাঙ্কুকের দিকে ধেয়ে আসে, তাই জাঙ্কুক থেকে এক জায়গায় বসিয়ে রেখে এক ভয়ঙ্কর গর্জন ছেড়ে নেকড়েদের সাথে লড়াইয়ে নেমে পড়লো। আর তার কোনো দিকে নজর নেই, হিংস্র পশুদের মতো নেকড়েদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এদিকে ক্লু এই সুযোগটা কাজে লাগিয়ে তের কাছে গেল। তে ক্লুকে দেখে ভয়ে পেছাতে লাগলো। ক্লু তের কাছে গিয়ে তার হাতের বড় বড় নখ তের বুকে বসালো। তে ব্যথায় জাঙ্কুক বলে কুকড়ে উঠলো। তার হাত পা অবশ হয়ে এসেছে। জাঙ্কুক তের কাঁপটানো ডাক শুনে তার দিকে তাকাতেই দেখে ক্লু তার হাত তের বুক ফুটো করে হৃৎপিণ্ড নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। জাঙ্কুক পাগল হয়ে উঠলো, হিংস্র থেকে আরো হিংস্র হয়ে উঠলো। তার ভয়ঙ্কর রূপে এলো, সেই ভয়ঙ্কর রূপকে সবাই ভয় পায়। জাঙ্কুক হাওয়ার বেগে ক্লুর কাছে গিয়ে তার ঘাড় ধরে উঠিয়ে এক হিংস্র গর্জন দিয়ে ক্লুর বুক থেকে হৃৎপিণ্ড ছেড়ে বের করে নিল। এই ভয়ঙ্কর চিৎকারে জঙ্গলের সব পশুরা ভয় দৌড়ঝাঁপ করতে লাগলো। মুহূর্তেই জাঙ্কুক ক্লুকে টুকরো টুকরো করে ফেললো, কিন্তু নিজের রাগ কিছুতেই কমছে না। তার পাগলের মতো গর্জন করতে লাগলো সে। তে অবচেতন অবস্থায় পড়ে আছে। জাঙ্কুক তাকে কোলে নিয়ে হাঁটা ধরলো। তে হালকা চোখ মেলে জাঙ্কুকের বাঁধানো চোখগুলো দেখে আমার জ্ঞান হারালো 1 বছর পর। তে আমার ব্লেজার কোথায়? তে ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, বেডে। আমার ফোন কোথায়? টেবিলে। আমার ওয়াচ কোথায়? টেবিলে। আমার পারফিউম কোথায়? টেবিলে। এবার জাঙ্কুক রেগে গেল, টেবিলের সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমার জেল কোথায়? টেবিলে। এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না, রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ে কি বোঝে না যে জাঙ্কুক তাকে কেন ডাকছে, নাকি বুঝেও না বোঝার ভান করছে? জাঙ্কুক ড্রয়িং রুমে এসে দেখলো তে সোফায় বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে। জাঙ্কুক রেগে গিয়ে তের কাছে গিয়ে আচমকা করে নিয়ে নিজের রুমে এসে দরজা লক করে দিল। এটা কি হলো? আপনি আমাকে এইভাবে নিয়ে এলেন কেন? যারা ভালো কথাই বোঝে না তাদের আঙুল বাঁকা করে বোঝাতে হয়, মানে কি
কি দেখছিলেন তো? আমি কাজ করছিলাম না? হ্যাঁ দেখেছি, তুমি কি কাজ করছিলে। আমাকে অফিসে 8 ঘন্টা থাকার এনার্জি দাও। ও হ্যালো, আমি এখন কোনো এনার্জি দিতে পারবো না জানতো। ভ্যাম্পায়ার, তার নাকি আবার এনার্জি লাগবে। সরুন, আমার হানি বানি শেষ হয়ে যাচ্ছে বলে তে জাঙ্কুককে সরিয়ে রুম থেকে বেরোনোর জন্য দরজা অব্দি গেল, কিন্তু বাইরে যেতে পারলো না। তার আগে জাঙ্কুক তের হাত ধরে তাকে দেয়ালে মিশিয়ে নিল। তুমি দিতে পারবে না তো কি হয়েছে, আমি তো নিতেই পারি বলি তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তে ঠোঁট চেপে ধরলো। তেও আর বাধা দিল না, ভেসে যেতে লাগলো জাঙ্কুকের ভালোবাসার সাগরে। আর জাঙ্কুকের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কারণ আজ তে জাঙ্কুকের কানে কানে বলবে ভ্যাম্পায়ার সাহেব আপনি বাবা হতে চলেছেন। গল্পের সমাপ্তি আমি এখানেই করছি। আসলে গল্পটা এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। গল্পটি আসলে অনেক ভালো ছিল, তাই ছোট করার আরও উপায় পাচ্ছিলাম না। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো তাই গল্প পাওয়ার জন্য।